সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি এবং সেসব আলোচনায় আমরা যুক্ত করি দেশের বিশিষ্টজনদের। আপনারা জানেন গত সপ্তাহে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সেনাবাহিনী প্রসঙ্গে। সেনাবাহিনী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বা ষড়যন্ত্র করছে, এই ধরনের বক্তব্য তিনি ফেসবুক পোস্টে দেওয়ার পর এ নিয়ে শোরগোল পড়ে যায়। দেশে এক ধরনের রাজনীতিতে গুমোট অবস্থাই তৈরি হয় বলা চলে। তো এসব নিয়ে নানান রকমের গুজব শুরু হয়। এখনো সেসব গুঞ্জন চলছে, গুজব চলছে। তারই একটি গুজব হচ্ছে যে, যে অন্তর্বর্তী সরকারটি এখন ক্ষমতায় আছে, তারা কি আসলেই থাকছে নাকি আগামী নির্বাচনের আগেই এই সরকারটি বদল হয়ে যাচ্ছে? এ নিয়ে কথা বলতে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন নিশ্চয়ই যে আমাদের আজকের বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার, এই সরকারটি আগামী নির্বাচনের আগেই বদল হয়ে যাচ্ছে কিনা এ নিয়ে নানান রকমের গুজব চলছে। এই গুজবের উৎস গত সপ্তাহে জাতীয় নাগরিক পার্টির একজন নেতার ফেসবুক পোস্ট এবং একজন উপদেষ্টা যিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সেনা প্রধান সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। এই সরকারটি গঠনের সময় প্রধান উপদেষ্টা সম্পর্কে সেনা প্রধানের মনোভাব কি ছিল এইসব নিয়ে জানিয়েছেন এবং এরপর থেকেই নানা রকমের গুজব গুঞ্জন ডালপালা মেলছে এবং রাজনীতিতে এখনো এক ধরনের গুমোট আবহাওয়া বিরাজ করছে। আপনার কি মনে হয় এই গুমোট আবহাওয়া কি কেটে গেছে নাকি এখনো বহাল আছে বা আগামী আরো কিছুদিন থাকবে এরকম? ধন্যবাদ। দেখুন, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং অন্তর্বর্তী সরকারকে কেউ মৌরুসি পাট্টা দেয়নি যে এটি অনন্তকাল চলবে। এখানে লর্ড কর্নওয়ালিস মহোদয় যখন মার্কিন যুক্তরাষ্ট্রে পরাজিত হয়ে মাথা নুয়ে নতুন নিযুক্তি নিয়ে আসলেন আমাদের এই তল্লাটে, তিনি তখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন এবং সেটির পরোক্ষ প্রত্যক্ষ প্রভাব এখন পর্যন্ত অনুমিত হয়। আর এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা, এটি বাংলাদেশে প্রথম বাস্তবায়িত হয়েছিল এরশাদ সরকারের পতনের পরে। আপনি জানেন, প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে। এখন এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবার বা ক্ষমতায় আসবার আগে আমরা বেশ কবার ত্রয়োদশ সংশোধনীর আওতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম হতে দেখেছি এবং সেটি বিগত সরকার যখন ক্ষমতায়, তাদের যে ব্রুট মেজরিটি ছিল পার্লামেন্টে, সেটি ব্যবহার করে তারা সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিলেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিদায় নেয় আইনত এবং ক্ষেত্র প্রস্তুত হয় দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তী সরকার গঠনের। খেয়াল করে দেখেন, লিগেসি কিন্তু বজায় থাকে এবং সে কারণে এবারে যে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারটি গঠিত হলো, সরকারে যারা মন্ত্রীর মর্যাদায় বা প্রধানমন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত সরকার প্রধান হিসেবে কিংবা মন্ত্রী হিসেবে, তারা কিন্তু উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এই নোমেনক্লেচার গ্রহণ করেছেন। এটা এক ধরনের মিশেল বলা যেতে পারে এবং এখন পর্যন্ত এই বিতর্কের অবসান কিন্তু ঘটেনি। আপনার অনেকেই বলছেন যে একটি বিপ্লবী সরকার কেন গঠন করা গেল না, কেন বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, কেন এটি
জাতীয় শহীদ মিনারে করা গেল না। এখন যারা বা যিনি দায়িত্ব নিয়েছেন, প্রফেসর ইউনূস, নোবেল লরেট, তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো ফ্রান্স থেকে এসে মোতায়েন হয়েছেন আমাদের এখানে। আমরা এই পর্বটায় একটু পরে যেতে চাইছি। আমি প্রথম প্রশ্নটি আমার যে এই যে গত সপ্তাহে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা সেনাবাহিনী প্রধান সম্পর্কে যেসব কথাবার্তা বললেন, এটি নিয়ে যে দেশের মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বা চলছিল, সেটি কি এখনো আছে কিনা? সেই অস্বস্তিকর পরিস্থিতিটা এখনো আছে কিনা? সেটি যদি অবশ্যই আগে বলেন এরপরে আমি এটি এখনো বিদ্যমান এবং ধরুন কাল রাতে আমি আমাদের একজন সাবেক রাষ্ট্রদূতের বাসায় গাওয়া চা, যেটা আরব কেতায় লোকজন উপভোগ করে, তার নেমন্তন্ন ছিল। আমি মাঝপথে ফিরে এসেছি। আমার একজন শুভানুধ্যায়ী তিনি জানালেন যে এমন হতে পারে আজ রাত 12টার পরপর জরুরি অবস্থা জারি হতে পারে, এবং এমন ভাবে বলা হলো যে আমি এখনই যাতে বাড়ির দিকে রওনা হই। কারণ এসব ঘোষণার ক্ষেত্রে যেটি হয়, পরপরই হয়তো দেখা যায় যে সান্ধ্য আইন জারি করার ব্যবস্থা হয় এবং যান চলাচল সীমিত হয়ে যায়। তো খামোকা একটা অনিশ্চিত অবস্থায় পথিমধ্যে আটকা পড়ার চাইতে নিরাপদে বাড়ি প্রত্যাবর্তন করা ভালো। এই যে বার্তা, সেটি তো শুভার্থী হিসেবে, শুভানুধ্যায়ী হিসেবে যিনি আমাকে বলেছেন, তিনি তো ভালোর জন্যই বলেছেন। এখন সারা রাত ধরে নানামুখী আপনার বার্তা দেশের ভেতরে বাইরে, দূর প্রতিবেশী দেশ থেকে, নিকট প্রতিবেশী দেশ থেকে আমি পেয়েছি। এবং আমাকে রিসেপটিভ থাকতে হয় এই জন্যে যে প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত আমি অনলাইনে আপনার কানাডা বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ব্রিটেন বলুন, কিংবা মধ্যপ্রাচ্যে কোথাও না কোথাও আপনার টক শোতে যুক্ত হই। তো সেই কারণে আমার রিসেপটিভিটি অন্যদের তুলনায় অনেক বেশি। আর রাত জেগে কাজ করবার আপনার অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে আমার আছে। তো ফলে অন্যদের তুলনায় এই রিসেপটিভিটি বেশি থাকবার কারণে আপনার উদ্বেগের মাত্রাটাও বেশি করে অনুভব করেছি। এখন হাসনাত যেই বয়ানটি হাজির করেছেন 11ই মার্চের রেফারেন্স দিয়ে দিন 10 পরে, এবং সেটি নিয়ে আপনার বেশ কিছু আলাপ আলোচনা দেশের ভেতরে এবং বাইরে উৎসরিত হতে আমরা দেখেছি, আয়োজিত হতে দেখেছি। এবং এখানে আপনার কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস, তাদের যে কথোপকথন, সেখানেও কিন্তু এই প্রসঙ্গটি উঠে এসছে, কেন দিন 10 অপেক্ষা করতে হলো। আর ঠিক পরপরই আসিফ ভুঁইয়া, তিনি একাধিক যে রিয়াকশন প্রদান করেছেন এবং কোন পটভূমিতে কিভাবে তারা সরকার গঠনের উদ্যোগ নিলেন এবং জনসমক্ষে ব্রিফিং করলেন, প্রফেসর ইউনূসের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো। এবং আপনার নিশ্চয় মনে আছে যে প্রফেসর ইউনূস এখানে হাজির হবার আখ্যানে একটি মাইনর অপারেশন করেছিলেন এবং তার ফলে তার দিন কয়েক দেরি হয়েছে এখানে আপনার হাজির হতে। ফলে যে ব্যাপারটি আমরা হয়তো জানতাম না নিশ্চিত করে, সেই বিষয়গুলো আপনার আসিফ ভুঁইয়া বিব্রত করেছেন। তো যেটি এখন ক্রমে ক্রমে জনসমক্ষে হাজির হচ্ছে বিষয়গুলো, তা নতুন করে নানান রকমের
আলোচনার জন্ম দিচ্ছে। এখন এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ একটা ধোঁয়াশা কিন্তু ছিল। যেমন তত্ত্বাবধায়ক সরকারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ সংশোধনীর উপর ভিত্তি করে। আমি এখন যদি এর 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 আপনার আগে এর আগে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে এই যে হাসনাত আব্দুল্লাহ ১০ দিন পরে ফেসবুকে পোস্ট দিল, অথবা আসিফ ভুঁইয়া একটি বেসরকারি চ্যানেলে সরকার গঠনের সময় প্রধান উপদেষ্টা সম্পর্কে সেনাবাহিনী প্রধানের মনোভাব নিয়ে মনোভাব প্রকাশ করলেন। এই ঘটনাগুলি, এটি কি আসলেই শুধু জাতীয় নাগরিক ঐক্য পরিষদের এই ২ নেতার কর্মকাণ্ড, বা একজন উপদেষ্টা এবং একজন নেতার কর্মকাণ্ড, নাকি এর নেপথ্যে অন্য কোনো শক্তি আছে? যদি থেকে থাকে তাহলে সেই শক্তিটি কে হতে পারে? দেখুন, আপনার এখন যা কিছু আমরা দৃশ্যমান দেখছি বা ঘটছে, এটি ওই মেটিকুলাস ডিজাইনেরই অংশ। আপনি খেয়াল করে দেখেন, বেশ কিছুদিন আগে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৪৮ ঘন্টা একটা আল্টিমেটাম দিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়কে আনসিট করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে, এবং যারা এই চেষ্টা করেছিলেন তারা কিন্তু আপনার পরে ব্যাকডাউন করেছেন, এবং এই ব্যাকডাউন করবার মধ্য দিয়ে সেই সময়কার উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটেছিল। কিন্তু এক ধরনের সিমারিং অবস্থা, যেটা ওই আপনার টগবগে অবস্থা, সেটি বিহাইন্ড দ্য কার্টন বা পর্দার অন্তরালে কিন্তু বিদ্যমান ছিল, এবং সেটারই একটা ফ্লেয়ার আপ এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি। আর যেই উপদেষ্টা পক্ষকেশ ধারণ করেছেন, তিনি অনেকে মনে করেন যে হি ইজ দ্য ডার্ক হর্স, অর্থাৎ দীর্ঘদিন ছাত্র জীবনে জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং পরবর্তীতে ডিফেন্ডার অফ ডেমোক্রেসি হিসেবে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আপনার ড্যান মজেনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় পুরো দিন কাটিয়েছিলেন, এবং সেটা ছিল তার প্রথম এঙ্গেজমেন্ট। এবং তারপর থেকেই যারা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর, তারপর খোঁজ খবর রাখেন আমাদের মতো লোকজন, তাদের সবারই কিন্তু একটা অ্যান্টেনা বা রাডারে তার কর্মকাণ্ড অনেকেই হিসাবে নেওয়ার চেষ্টা করেছেন। খেয়াল করে দেখেন, হেফাজত কাণ্ড নিয়ে তিনি যে প্রতিবেদন হাজির করেছিলেন, তার মধ্য দিয়ে আপনার যে পরিস্থিতিটা আমি তৈরি হয়, তিনি এবং তার সহযোগী নাসির উদ্দিন দুজনকে কিন্তু জি, কারাবরণ করতে হয়েছে, কারা নির্যাতিত হতে হয়েছে, জি, আপনি এবং আপনি একজন অনেকগুলো উপদেষ্টার কথা পুরস্কার বলছিলেন। তার। ঝুলিতে গেছে। জি, তো আপনি একজন উপদেষ্টার কথা বলছিলেন। আমি যদি জি, সামগ্রিকভাবে এই অন্তর্বর্তী সরকারের কথা বলি, উপদেষ্টা পরিষদের কথা বলি, আমরা দেখেছি একটু পেছনে গেলে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিন পরেই সেপ্টেম্বরের শেষ দিকে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জানিয়েছিলেন যে তারা মনে করেন, সেনাবাহিনী মনে করে ১ থেকে ১.৫ বছরের মধ্যে দেশ গণতান্ত্রিক পথে উত্তরণ হবে, অর্থাৎ একটি নির্বাচন হবে বলে তারা মনে করে। সেই ১ থেকে ১.৫ বছর এই চলতি বছরের ডিসেম্বর পর্যন্তই মিন করে। এর পরপরই আমরা দেখেছিলাম যে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি আবার আ ভিন্ন কথা বলেছিলেন, যে সংস্কারের কথা টেনে এনেছিলেন, বড় সংস্কার, ছোট সংস্কার ইত্যাদি, এবং তিনি বলেছিলেন যে নির্বাচনের সময় নির্ধারণ করবে রাজনৈতিক দল, বা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কবে হবে সেটি ঠিক করবে। অর্থাৎ তখনই সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের মতবিরোধ দেখা দিয়েছিল নির্বাচন প্রশ্নে। যদিও শেষ পর্যন্ত বাহিনীর দিক থেকে বলা হয়েছে যে এটি আসলেই অন্তর্বর্তী সরকারের বিষয়। ওই যে মতভেদ, বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্কের যে এক ধরনের দূরত্ব যদি বলি আমরা,
সেটি কি এখনো রয়ে গেছে নাকি? অর্থাৎ সংক্ষেপে প্রশ্নটি করলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্কটি কেমন? আমি একজন দুইজন দেখুন উপদেষ্টা নয়, আমি সামগ্রিকভাবে অন্তর্বর্তী সরকারের কথা বলছি। দেখুন সামগ্রিক বিবেচনায় আমি বলবো আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রয়টারকে যে সাক্ষাৎকারটি প্রদান করেছিলেন এবং যেই অভিমত ব্যক্ত করেছিলেন সেখান থেকে এক চুল সরেননি বা নড়েননি। তিনি যে গ্যারান্টি ক্লজটার কথা উল্লেখ করেছিলেন যে সর্বমোট 18 মাস সশস্ত্র বাহিনী প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা সর্বাত্মক সহযোগিতা করবে এই অন্তর্বর্তী সরকারকে, এবং এটি ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তো ফলে এই গ্যারান্টি ক্লজ বিদ্যমান থাকবে ডিসেম্বর পর্যন্ত, নট বিয়ন্ড দ্যাট। এখন আমাদের প্রথম, আমার যতদূর মনে পড়ে, মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি কক্সবাজারে গিয়ে বলেছিলেন যে 2029 পর্যন্ত পরিব্যাপ্ত হতে পারে, যদি আমরা খোলামেলা সেভাবেই বুঝবার চেষ্টা করি এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ। আবার আমাদের প্রেস ব্রিফিং এ যিনি যথেষ্ট মনসিয়ানা দেখিয়েছেন ইতিমধ্যে, শফিক মহোদয়, তিনি জানান দেবার চেষ্টা করেছেন যে এটা আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত পরিব্যাপ্ত হতে পারে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছর। এটা নির্ভর করবে কি পরিমাণ সংস্কার আমরা কার্যকর করছি তার উপরে। এবং আবার সেই বলটা তিনি ছুড়ে দিয়েছেন রাজনীতিবিদদের কোর্টে, যে তারা চাইলে যেমনটি চাইবেন সেই রকম সময়ে তা আয়োজন করা যাবে। এখন এই যে এক একজনের এক এক রকম কথাবার্তা, নানামুখী চিন্তা ভাবনা, সেটি অত্যন্ত স্বাভাবিকভাবেই এই ধরনের জল্পনা কল্পনা এবং গুজবের উৎস হিসেবে কাজ করেছে। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজধানী দিল্লিতে বসে যিনি সাংবাদিকতা করেন, চন্দন নন্দী, যার বাবা পিবি নন্দী একসময় আমাদের ভারতীয় হাইকমিশনে ঢাকায় পোস্টেড ছিলেন, তিনি নিয়মিত প্রায় একদিন দুদিন অন্তর একটি করে আপনার স্টোরি হাজির করছেন হালফিল পরিস্থিতি পরিবেশ নিয়ে, এবং তাতে অনেক ক্লু কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি রাতারাতি অস্বীকার করতে পারবেন না যে এই সবকিছুই ভিত্তিহীন। তো ফলে নানান রকমের খোরাক আমরা পাচ্ছি। এবং সর্বশেষ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্লোবালি যে সংগঠনটি মানবাধিকারের চ্যাম্পিয়ন, তারা কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের আমলে এই বাক স্বাধীনতা এবং আপনার মানবাধিকার যে কোয়ালিটি সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছে। আমি দর্শকদের দেখাচ্ছি, শুধু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আর মোট 9টি সংগঠন একযোগে একটি বিবৃতি দিয়ে সরকারের কাছে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এটি একটি দিক। আরেকটি যদি অংশ আমরা দেখি, সেটি হচ্ছে যে যেটি আপনিও বলছিলেন, অন্য ইলিয়াস, দেশের বাইরে থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন অথবা পিনাকি ভট্টাচার্য তারাও প্রশ্ন করেছেন যে হাসনাত আব্দুল্লাহ একটি ঘটনার 10 দিন পরে কেন ফেসবুকে পোস্ট করলেন। আমরা যদি দেখি, যেদিন তিনি রাতে এই ফেসবুকে পোস্ট করেছেন সেদিন সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন, এবং সেদিনই এর কিছুক্ষণ পরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার ছিল। সেখানে প্রধান উপদেষ্টা দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই, এক। দ্বিতীয়ত, যথাসময়েই নির্বাচন হবে। যথাসময় বলতে তিনি যদিও মাস দিনক্ষণ উল্লেখ করেননি, যথাসময়ে। এবং ওই রাতেই আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহর সেই স্ট্যাটাস। তো হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের পেছনে সরকার প্রধানের সাথে সেনা প্রধানের সাক্ষাৎকারের কোনো যোগসূত্র আছে কিনা? কারণ অতীতেও আমরা এই ধরনের অভিযোগ শুনেছি যে সরকার, অন্তর্বর্তী সরকার যা নিজেরা বলতে পারছে না, যা নিজেরা করতে পারছে না,
তাদের যে রাজনৈতিক ফ্রন্ট হিসেবে এরই মধ্যে মোটামুটি চিহ্নিত যে জাতীয় নাগরিক পার্টি অথবা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মাধ্যমে বলাতো বা করাতো, এইরকম কিছু কি ঘটেছে বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু একটা হট সিটে বসে আছেন, এক। দ্বিতীয়ত, তার যে চলার পথ সেটি কুসুমাস্তীর্ণ নয়। ইটস লাইক ওয়াকিং অন এ টাইট রোপ। ফলে এত স্থিতিস্থাপকতা বজায় রাখতে গিয়ে তাকে কিন্তু গলদঘর্ম হতে হচ্ছে। এবং আরেকটি বিশ্বস্ত সূত্রে আমি জানলাম যে তিনি সম্প্রতি আপনার তার যে দাপ্তরিক কাজকর্ম সেটির গতি শ্লথ করে দিয়েছেন, অর্থাৎ ফাইলে সই না পারতে করছেন না। এখন আলটিমেটলি যখন ক্ষমতা চলে যায় তখন কিন্তু পেপার ট্রেল খোঁজ করা হয় এবং চূড়ান্ত স্বাক্ষরটি কে করেছেন সেটি খুঁজে বের করা হয় এবং দায়িত্ব আরোপের চেষ্টা চলে। এখন সেটি একটি কারণ হয়তো হতে পারে উনি খুবই সাবধানী একজন মানুষ, নানান চড়াই উতরাই পার হয়ে আপনার কারান্তরালে যাবেন এরকম একটি অবস্থায় সেই রাহু থেকে মুক্ত হয়েছেন। তো ফলে তাকে কিন্তু যথেষ্ট হিসাব নিকাশ করে চলতে হচ্ছে। আর যেই স্টাইলে সর্বশেষ মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা নিয়োজিত হলেন, তার যে ব্যাখ্যা বক্তব্য সেটিও কিন্তু চমকপ্রদ। আপনার রীতিমতো 1 ঘন্টা সাক্ষাৎকারের মধ্য দিয়ে তাকে আপনার চুজ করার প্রক্রিয়াটি সাঙ্গীকরণ ঘটেছে। তো ফলে এই যে প্রথমে যারা শপথ গ্রহণ করলেন, আমার ধারণা তাদের হয়তো এরকম ইন্টারভিউ পর্বের মধ্য দিয়ে যেতে হয়নি। এখন যেহেতু সিঙ্গেল আউট করার একটা বিষয় এবং নানান রকম প্রশ্ন উঠবে, কারণ তার আগে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা শপথ গ্রহণের আগে 3 জন উপদেষ্টা ইন্ডাক্টেড হয়েছিলেন এবং তাদের 2 জনকে নিয়ে নানান রকমের হইচই কিন্তু হয়েছিল। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াম সরব ছিল, এখন অবশ্য আর কিছু শোনা যায় না। তো এই যে আপনার যে হিকাপ, সেগুলোর পরিমাণ হয়তো সামনে আরো বাড়তে পারে ফার্দার ইন্ডাকশনের দিকে যদি সরকার অগ্রসর হয়। আর এখন যেই আইবল টু আইবল সিচুয়েশন, শেষ অব্দি এই ইলাস্টিকটা টানতে টানতে একটা পর্যায়ে যদি ছিঁড়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটি গেল একটি দিক। যে ঘটনাটি নিয়ে বা যেই ইস্যুটি নিয়ে গত সপ্তাহে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি আপনি বলছিলেন যে এখনো সেটি বিদ্যমান আছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ যখন বলল যে সেনাবাহিনী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য, আওয়ামী লীগ কি আসলেই ফিরতে পারবে? আপনার কি মনে হয় আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ দেশে ফিরতে পারা অর্থাৎ রাজনীতি করতে পারার সুযোগ পাবে কি? আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি? আর যদি পারে সেটি কোন ফর্মের বা কাদেরকে আমরা দেখব সেই আওয়ামী লীগে? আমরা কি শেখ হাসিনা ফিরে আসার কোনো সম্ভাবনা আপনি কি দেখেন? পুরো দেখুন, উত্তরটি যদি দেন। এই পুরনো দলটি মানে আমার জানা মতে জামাতে ইসলামী সবচেয়ে পুরনো দল বাংলাদেশে, দ্বিতীয় পুরনো দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ, যে নামই আমরা অভিহিত করি না কেন। এই দলটি আপনার হোসেন শহীদ সরওয়ার্দীর ইহলোক ত্যাগ করার পরে শেখ মুজিবুর রহমান, তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, তিনি ক্রমে ক্রমে তার যেই স্ট্রং হোল্ড সেটি স্ট্যাবলিশ করতে সক্ষম হন। তার চাইতে সিনিয়র নেতা ছিলেন আওয়ামী লীগের খন্দকার মোশতাক আহমদ, এবং একমাত্র সে কারণেই শেখ মুজিবুর রহমান আপনার খন্দকার মোশতাক আহমদকে আপনি সম্বোধন করতেন। এবং খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পরে কিন্তু বারংবার বলবার চেষ্টা করেছেন যে শেখ মুজিবুর রহমান তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইংরেজি ইন্টারভিউতেও আমরা সেটা খুঁজে পাই।
আর আপনার এই ৭৫-এর ১৫ই অগস্টের এই যুগান্তক যে পর্ব, তারপর মোশতাক শাসন কিন্তু খুব বেশি দিন আপনার কায়েম থাকেনি। আর পরে আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ঘরোয়া রাজনীতির ঘেটটোপ উঠিয়ে দিয়ে সক্রিয় প্রকাশ্য রাজনীতির সুযোগ করে দেন, নতুন করে রেজিস্ট্রেশন করে যেই বাকশালের কারণে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছিল বা একীভূত হয়ে গেছিল, সেটি নতুন নামে নতুন রূপে আত্মপ্রকাশ করে। এবং যখন দলের নেতৃত্ব নিয়ে আপনার কোনো মীমাংসায় আসা যাচ্ছিল না, তখন প্যাট্রিয়ার্ক অফ আওয়ামী লীগ সেই সময় ডক্টর কামাল হোসেন, তিনি আমাদের বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে আসেন দেশে। এবং এই লম্বা সাংগঠনিক সফর অনেকটা যাকে তুলনা করা যায় মাও সেতুংয়ের সেই লং মার্চের মতো। একটা পর্যায়ে সেই পুরনো রূপে ফিরিয়ে আনবার একটা জায়গায় চলে যান এবং ৯৬-তে সকল মিথ ভঙ্গ করে আপনার সরকার গঠন করার সুযোগটা তৈরি হয় ১২ই জুনের সেই পার্টিসিপেটিভ নির্বাচনের মধ্য দিয়ে। তাও যে সরকারটি গঠিত হয়েছিল সেখানে শরিক ছিলেন আসমা আফরান হোসেন মঞ্জু, ও তারা শরিক হিসেবে সেই সরকারে অন্তর্ভুক্ত হয়েছিল। এবং এই পর্ব শেষ হওয়ার পর থেকে উইদিন আওয়ামী লীগ এবং টপ ব্রাস যারা, তাদের মধ্যে এই সোল সার্চিংটা ছিল যে এককভাবে মানে কোয়ালিশন ফর্মে না থেকে ক্ষমতায় থাকা যায় কিনা। এই সুবর্ণ সুযোগটি আপনার পরবর্তীতে নবম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এসে হাজির হয়। এবং তখন তারা চিন্তা করলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি তো ত্রয়োদশ সংশোধনীর কারণে বারংবার সামনে ফরফ্রন্টে আসছে, সুতরাং গোড়াটা কেটে দিলে কেমন হয়। সেই চিন্তা থেকে আপনার আদালতের যে সাজেশন বা ডিরেকশন বা যেই নির্দেশনাটা ছিল, তা আপনার তাদেরকে কর্ণপাত না করে তারা তাদের মতো করে একটি ব্যবস্থা আরোপ করে ফেললেন। এবং সংকটটা সেখান থেকেই কিন্তু দানা বাঁধা শুরু করলো। আর এখন যেই অবস্থায় এসে দাঁড়িয়েছে, আপনার প্রথমত আমার যদ্দূর মনে পড়ে যুক্তরাজ্যের একজন মন্ত্রী, তিনি ইনক্লুসিভ নির্বাচনের আহ্বান জানিয়েছেন বা প্রত্যাশা করেছেন। এই আর এরপরে জাতিসংঘ রিপোর্টেও কিন্তু সেই তাগাদা প্রদান করা হয়েছে। আর এরপরে আপনার ক্রমে আমরা দেখছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই চাহিদাটি হাজির করা হচ্ছে। এবং ইন এ ওয়ে আপনার 2014, 2018 এবং 2024-এর এই তিনটি নির্বাচন, যে নির্বাচন তিনটিকে আমরা নন পার্টিসিপেটিভ বা ফুলি পার্টিসিপেটিভ বলছি না, এবং যে কারণে বলছি ত্রুটিপূর্ণ, অর্থাৎ আপনার প্রায় 60টির মতো নিবন্ধিত, অনিবন্ধিত বা 62টির মতো দল, তারা কিন্তু এই নির্বাচনগুলো শরিক হননি ওইভাবে, অথবা 18-র নির্বাচনে শরিক হলেও সেখানে বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। তো ফলে এখন মুদ্রার আরেকটি পিঠ যদি আমাদের দেখতে হয়, তাহলে এই লেজিটিমেসি সংকটটা কিন্তু থেকেই যাবে। এবং খেয়াল করে দেখেন, গত সরকারের অন্যতম ইডিওলগ তরুণ তুর্কি আওয়ামী লীগ নেতা আপনার মোহাম্মদ আরাফাত, তিনি সম্প্রতি একটি রিয়াকশন হাজির করেছেন অনলাইনে এবং বলবার চেষ্টা করছেন যে এই সরকার যেটি ক্ষমতায় আছে তাদের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তারা নির্বাচন বয়কট করবে, আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। একদিকে বিষয় যেটি, সেটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের কারণে আওয়ামী লীগকে যুক্ত করা, আবার আপনি সুযোগটা দিলেন আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগ বলবে বা বললো যে আমরা খেলবো না। তো ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে,
এখন বিএনপি যেই পথে হেঁটেছে সে একই পথে যদি আওয়ামী লীগ হাঁটা শুরু করে তাহলে কিন্তু লেজিটিমেসি সংকট থেকেই যাবে, এটি থেকে উত্তরণের উপায় থাকবে না। তো সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে আওয়ামী লীগ ফিরে আসছে রাজনীতিতে। আপনার অভিমতটি জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরে আসছে কিনা? দেখুন, আমি আমি অবাক হব না এই জন্যে যে আন্তর্জাতিক সম্প্রদায় এট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে কিন্তু, এবং এই অ্যারেঞ্জমেন্টটা আমরা সবাই আসলে গোল্ডফিশ মেমোরি নিয়ে চলাফেরা করি, তো সেই জন্য ভুলে যাই। আপনার 29শে মার্চ 1996 সনে আপনার দুইজন প্রভাবশালী মার্কিন সিনেটর ফরেন রিলেশনস কমিটির সদস্য ছিলেন তারা, সেনেটর রিচার্ড লুগার এবং সেনেটর ক্লেবন পেল, দুই দলের। তারা একটি টার্মস অফ রেফারেন্স রচনা করে দিয়েছিলেন বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন বা পালাবদল কিভাবে ঘটবে সেই নিরিখে। প্রথম শর্ত ছিল এই দেশের যারা ক্ষমতায় আসতে চান তাদের আপনার জানমালের দায়িত্ব নিতে হবে, যারা ক্ষমতা ছেড়ে দেবেন তাদের, অর্থাৎ প্রোটেকশনটা তারা দেবেন। জেনারেল এরশাদকে দ্বিতীয় শর্ত অনুসারে নিঃশর্তভাবে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, কারণ গ্রেট অ্যালাই অফ আমেরিকা, গালফ ওয়ারের সময় তিনি মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে সৈন্য পাঠিয়েছিলেন ভারতের সঙ্গে 25 বছর মেয়াদী যে মৈত্রী চুক্তি সেটির শর্ত ভঙ্গ করে। আর তৃতীয় শর্ত ছিল এখন থেকে এই দেশের জাতীয় নির্বাচনগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা ভেটেড এবং সার্টিফাইড হতে হবে, তা না হলে সেই সকল নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। এই যে আপনি নির্বাচনে যদি জেতেনও, তাতে এই গ্যারান্টি ক্লজটা নেই যে আন্তর্জাতিক সম্প্রদায় সেই সকল নির্বাচনের স্বীকৃতি প্রদান করবে। এখন ধরুন বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার করে, এখন যদি ফারায়া স্ট্যাটাসের দিকে ঝোঁকে আপনার কোনোভাবেই যে আন্তর্জাতিক স্ট্যান্ড করে না, তখন একটা পর্যায়ে কিন্তু তাত্ত্বিক বিবেচনায় স্বীকৃতি প্রত্যাহারের মতো ঘটনা ঘটতে পারে। তো ফলে এই আন্তর্জাতিক যে সম্প্রদায়ের স্বীকৃতি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটি অস্বীকার করা যাবে না। আপনি বিষয়টা আরো স্পষ্ট হবে আপনার 15ই আগস্টের পরে আপনার যে নতুন সরকার আসলো একটি বিয়োগান্তক ঘটনার মধ্য দিয়ে, সেই সরকারকে অর্থাৎ খন্দকার মোশতাকের সরকারকে নতুন করে কিন্তু সকল দেশের স্বীকৃতি প্রদানের প্রয়োজন পড়বে, এবং দুটি রাষ্ট্র আপনার সৌদি আরব এবং চীন তারা প্রথমবারের মতো স্বীকৃতি প্রদান করেছে। স্বীকৃতি দিয়েছিল। তো আমি যেটি বলছিলাম এই একই প্রশ্নের দ্বিতীয় ভাগটি, যে আওয়ামী লীগ ফিরে আসবে আপনিও বিশ্বাস করেন বা আপনারও মনে হয়, আমরা অনেকেই সেটি মনে করি, দেশের বেশিরভাগ রাজনৈতিক শক্তিও সেটিই মনে করছে, অন্তত তাদের কথাবার্তায় সেটি মনে হয়। আমাদের সাথে উনি বিযুক্ত হয়ে গেছেন। তো যেই প্রশ্নটির দ্বিতীয় অংশ সেটি হচ্ছে যে আপনি বলছিলেন আওয়ামী লীগ ফিরে আসবে, আমরাও অনেকেই মনে করছি যে আওয়ামী লীগ ফিরে আসবে। তো সেই আওয়ামী লীগের চেহারাটি কেমন হবে? অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে, নাকি যেটি হাসনাত আব্দুল্লাহ বলছিল যে সেনাবাহিনী চাইছে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসবে, ঐরকম কোন রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসবে? শেখ হাসিনা ছাড়া অন্যদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ ফিরে আসবে? কি হতে পারে? আপনার কি ধারণা? দেখুন, হাসিনা এই দেশ ত্যাগ করবার পরে যেটি শোনা যাচ্ছিল যে বলতে পেতে সুবিধা হবে যদি সেনা ব্যাকগ্রাউন্ডের একজন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেন, যেমন মেজর জেনারেল শাফায়াতুল ইসলাম, চার নেতা অন্যতম অর্থাৎ সিনিয়র মোস্ট নেতা আপনার সৈয়দ নজরুলের পুত্র, তিনি সামরিক সচিব হিসেবেও কিন্তু কাজ করেছেন সরকার প্রধানের। আবার সেই সঙ্গে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজের কথাও শোনা যাচ্ছিল, এবং তার হাত ধরে পরবর্তীতে একসময় আওয়ামী লীগের সভাপতি ছিলেন মালেক উকিল, তার পুত্র খেলন উকিলের কথা শোনা গেছে। আপনার সাবির হোসেন চৌধুরীর কথা শোনা গেছে, শিরিন শারমিন চৌধুরীর কথা, ইত্যকার নামগুলো
বা দল গঠনের বা পুনর্গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে আপনার নানক মহোদয়কে কিংবা আপনার বাহাউদ্দিন নাসিমকে, এরকম কথাও শোনা গেছে। কিন্তু সর্বশেষ যেটি জানা যাচ্ছে যে শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন পর্যন্ত ডেলিগেট করবার খুব একটা স্কোপ বা সুযোগ নেই। তো এইরকম একটি পটভূমিতে পুনর্গঠিত আওয়ামী লীগ, ধরুন এটি অনেকটা থাই যে এক্সাম্পলটা আছে তাকসিন সিনওয়াত্রা, তার যেহেতু দেশে ফেরাটা অনিশ্চিত হয়ে যায়, তার সহোদরা তাকে শেষ পর্যন্ত হাল ধরতে হয় এবং তিনি কিন্তু সরকার গঠন করতে সক্ষম হয়েছিলেন। তো এখন প্রশ্নটা কিন্তু মুজিব পরিবারকে নিয়ে, ব্যক্তি শেখ হাসিনা শুধু নন, অর্থাৎ তার পিতৃব্য প্রয়াত শেখ নাসের এর পুত্র কন্যারাও তার মধ্যে আসেন, তার সহোদরা শেখ রেহানা এবং তার পুত্র কন্যারাও আসেন, আর তার পুত্র এবং কন্যা জয় এবং পুতুলের প্রসঙ্গ তো আছে। তো ফলে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন তার ক্ষমতাসীন থাকা অবস্থায়, যখন ডিবেটটা জমে উঠেছিল ইলিয়াস চৌধুরীর তনয় সঙ্গে তার যে ঝগড়াটা পাবলিক ডোমেইনে চলে এসেছিল নিক্সন চৌধুরীর সঙ্গে যে তর্ক, তিনি বলেছিলেন যে তিনি এবং তার বোন এবং সঙ্গে তাদের পুত্র কন্যারা ছাড়া আর কেউ তার পরিবারের লোক বলে গণ্য করা যাবে না। তো এটা নিয়ে তার এক্সটেন্ডেড ফ্যামিলির লোকজন অনেকেই মন খারাপ করেছিলেন, আমি যতটুকু জানি। তো ফলে সেই প্রসঙ্গটার সূত্র ধরে এখন যদি এই ক্ল্যানটা পুরোপুরি তার উপর ব্যান আরোপ করা হয়, তাহলে অনেকের ধারণা আওয়ামী লীগের যারা অন্ধভক্ত বা লেসপেন্সার, তারা এটা গ্রহণ করতে অপারগ, তা প্রকাশ করবেন। তো ফলে এর সূত্র ধরে আওয়ামী লীগ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যেতে পারে, এবং সেই ইতিহাস কিন্তু আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজানের কথা আমরা জানি, তারপর খন্দকার মোশতাকের নেতৃত্বে আপনার ডেমোক্রেটিক লীগ, ইত্তকার প্রসঙ্গ আছেই, আবার বাকশাল আওয়ামী লীগ, রাজ্জাক আওয়ামী লীগ, হাসিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু অতীতের ইতিহাসের অংশ। ভবিষ্যতে যদি সেই রকম পরিস্থিতি তৈরি হয়, তাহলেও দেখা যাবে কোনো কোনো অংশ প্যাট্রোনাইজ লাভ করছে সরকারের, কোনো কোনো অংশ চক্ষুশূল, এমনটিও হতে পারে। আরেকটি অংশ হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসার প্রশ্নে আমাদের দেশের বর্তমান যে সক্রিয় রাজনৈতিক দলগুলি তাদের অবস্থা আমরা দেখেছি। বিএনপি এক্ষেত্রে অনেকটা সতর্ক মন্তব্য করলেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরাসরি সেই জাতীয় নাগরিক কমিটির মতোই বলা হয়েছে যে আওয়ামী লীগ কখনো ফিরে আসতে পারবে না, আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না বা আওয়ামী লীগকে নির্বাচনেরও সুযোগ দেওয়া হবে না। এই অবস্থান থেকে কি এই দলগুলি সরে আসতে পারে? বা বিএনপির মধ্যেও দেখা যাচ্ছে একটি দোদুল্যমান অবস্থা। একদিকে রিজভী সাহেব বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একরকমের কথা বলছেন, আবার তাদের বিপরীত রকমের কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। এমনকি গতকাল তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যেটি বলেছেন, এটির দুই রকমের অর্থ দাঁড়ায় যে পলাতক ফ্যাসিস্টদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। এখন পলাতক ফ্যাসিস্টদের বলতে যারা শুধু পালিয়ে গেছে ব্যক্তিগতভাবে তাদের বোঝায়, আবার একইভাবে পলাতক যেই দলটি পুরো দলটিকেও বোঝায় যে যেরকম অর্থ করে। আসলে এই নিয়ে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে দেশের ভেতরে কি অবস্থা তৈরি হতে পারে, বা অন্যান্য দলগুলি কি, যেটি আপনি আগেই বলছিলেন যে আন্তর্জাতিক যে চাপ, সেই চাপের মুখে অন্যান্য যে পরিস্থিতি সেগুলির মুখে তারা কি শেষ পর্যন্ত এই ইস্যুতে ভিন্ন অবস্থান নেবে আজকে যারা কঠোর অবস্থান নিয়েছে? দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই জামাতকে নানা রকম কথাবার্তা আমরা বলতে শুনেছি সরকার ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ ইস্যুতে, আবার এখন তাদের অবস্থান পরিবর্তন করতেও আমরা দেখছি। আবার বিএনপির এক একজন নেতা এক এক রকম বক্তব্য রেখেছেন।
সর্বশেষ যে বক্তব্যটি লন্ডন নিবাসী তারেক রহমানের কাছ থেকে যেটি পাওয়া যাচ্ছে, এটি এই অবস্থার প্রেক্ষিতে তারা হয়তো বলছেন, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রত্যাশা একটি ইনক্লুসিভ নির্বাচন, সেটি নিশ্চিত করতে হলে টোকেন ধরনের একটা আওয়ামী লীগ পার্টিসিপেশন হয়তো প্রয়োজন হবে। এখন আপনার খেলার সুযোগ আপনাকে দেয়া হলো, আপনি খেললেন না আরাফাতের বক্তব্য অনুসারে, সেটা ডিফারেন্ট বল গেম। কিন্তু এই যে এক ধরনের দ্বিজুড়ো পুনর্বাসনের যে ব্যাপারটি, সেটি আসলে সময়ের ব্যাপার। আমি এখন যদি আমাদের যে আজকের আলোচনার মূল শিরোনাম যেটি, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সাথে শুরুতেই সেনাবাহিনী বা সেনাপ্রধানের নির্বাচন নিয়ে এক ধরনের মতদ্বৈততা। এখন একজন উপদেষ্টা বলছেন যে এই প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান মেনে নিতে চাননি, এইটি অবস্থা। এই অন্তর্বর্তী সরকার একটি দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে, সেটি স্পষ্ট। আগামী নির্বাচন আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অতীতে যেভাবে হয়েছে সেরকমই আমরাও দেখতে চেয়েছি। তো এই সরকারের পক্ষে সেই নিরপেক্ষতা এখন পর্যন্ত দেখানো সম্ভব হচ্ছে না বলেই মনে হয়। সব মিলিয়ে আগামী নির্বাচনটি আয়োজনের জন্য এই অন্তর্বর্তী সরকার বদলে যাওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন, এবং সেটি কখন হতে পারে? অতি শিগগিরই হতে পারে নাকি আদৌ হবে না? দেখুন, এখন যে অবস্থাটি প্রিভেইল করছে, এটাতে অনেকে মনে করেন যে নির্বাচনটি সোনার হরিণে পরিণত হয়েছে। এটা অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকার পেছনে ছোটা সামিল। এখন মরু অঞ্চলে মরিচিকা বিভ্রমের মতো এখন কতগুলো বিষয়, সেগুলো যতক্ষণ পর্যন্ত চূড়ান্তকরণ করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো হবে রীতিমতো $মিলিয়ন ইস্যু। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর ট্রাম্প এর যে এরা, সেটি পৃথিবীকে ভিন্ন একটি মঞ্চে উপস্থাপিত করছে, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। ট্রাম্প ইতিমধ্যে এই যে বাইডেন ব্যক্তি এবং তার পরিবার, তারপরে কমলা হ্যারিস এবং হিলারি ক্লিন্টন, এদের ওপর এক ধরনের মানসিক চাপ তৈরির জন্যই সিকিউরিটি ক্লিয়ারেন্স রহিত করার ঘোষণা দিয়েছেন। এখন এই ক্লিন্টন পরিবারের সঙ্গে ইউনুস মহোদয়ের যে গড়ছড়া এবং বাইডেন প্রশাসনের যে ব্লেসিং, সেটি আপনার ক্যাপিটাল হিসেবে কিন্তু কাজ করেছে এই পালা বদলে ক্ষমতার। তো ফলে এই নতুন বাস্তবতায় শেষ অবধি আমরা কি দেখতে পাবো সেটাও কিন্তু নিশ্চিত করে বলা মুশকিল। তো সেই জন্যে আপনার আমাদের সশস্ত্র বাহিনী কোন অবস্থান নেয় সেটাও কিন্তু অনেকাংশে নির্ভর করবে আপনার ভেতরকার যে ডিনামিক্স, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যে বোঝাপড়া এবং দেশের সামগ্রিক পরিস্থিতি, তার উপর। আমরা অনেক লম্বা সময় পার করে এসেছি, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট করে একটু জানতে চাই, আপনি শুরুতেই বলেছিলেন যে গত রাতেও যখন আপনি বাইরে ছিলেন, বাসার বাইরে, তখন আপনাকে খবর দেওয়া হয়েছিল যে আজ রাত 12টায় হয়তোবা জরুরি অবস্থা জারি হতে পারে। যদি জরুরি অবস্থা জারি হয় তাহলে কি বর্তমান অন্তর্বর্তী সরকারি ক্ষমতায় থাকবে, নাকি আমরা যেটি ইয়ের সময় দেখেছিলাম 1/11 এর সময় 2007 সালে, যে তখনও একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, কিন্তু জরুরি অবস্থা জারির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটি পরিবর্তন হয়, আরো একটি অন্য তত্ত্বাবধায়ক সরকার আসে। এরকমটি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? শিগগিরই এরকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমি নির্বাচনের অংশটি বাদ দিলাম। দেখুন, জরুরি অবস্থা
নেই এবং জরুরি অবস্থা জারি আছে, দুটি অবস্থার মধ্যে গুণগত পার্থক্য কিন্তু আছে। তো ফলে এখানে যদি সেই রকম একটি পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আপনার এই যে অ্যারেঞ্জমেন্টটা, যে মহামান্য রাষ্ট্রপতি আমরা যদি আবারও সেই আপনার রকম, কয়েক মিনিট হারিয়ে জি ফেলেছি। জি, যদি আরেকটু আগে এখন থেকে ধরুন বলেন। জি। জরুরি অবস্থা যদি জারি হয়, তখন নার্ভ সেন্টারে পরিণত হবেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, এবং তিনি চাইলে তখন ভিন্ন কাউকে সরকার পরিচালনার জন্য আহ্বান করতে পারেন, এবং তাহলে তখন হয়তো আমাদের দেখতে হবে তৃতীয় অন্তর্বর্তী সরকারের কালপর্ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা বুঝলাম যে আপনি শুরুতেই এক ধরনের শঙ্কার কথা বলছিলেন যে, যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে বলে আপনার পরিচিতজনরা জানাচ্ছিলেন এবং সেই পরিস্থিতি এখনো বিদ্যমান আছে সেটিও বলছিলেন। তবে সবকিছুই নির্ভর করবে আন্তর্জাতিক প্রেক্ষাপট, সেনাবাহিনীর অবস্থান কি গ্রহণ করবে সেগুলি নানান পরিস্থিতির উপরই তারা সেই সব সিদ্ধান্ত নেবে। সবকিছু মিলিয়ে আসলে আমাদের এখন তাকিয়ে থাকা ছাড়া আপাতত কোনো আ বোঝার উপায় নেই। সেটি আপনি হয়তো বোঝাতে চেয়েছিলেন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা টাইমসের পক্ষ থেকে এই টক শোতে অংশ নেয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন ঢাকা টাইমসের টক শো মিঠে করা। এই অনুষ্ঠান প্রচার হয় রবিবার থেকে বৃহস্পতিবার রাত ১০টায়। দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে অনুরোধ জানাচ্ছি ঢাকা টাইমসের ফেসবুক পেজ ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।